ক্রিস্টালাইজেশন সম্পর্কে তোমরা অবশ্য অনেক কিছু জানো, আমি খুব বেশি বলবো না, কিন্তু এখানে কি হয়, এটা কি পলিমারের ক্ষেত্রে কি মেটালের মতোই হবে? পুরোপুরি না, একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট, কিন্তু ওভারঅল জিনিসটা কিন্তু একই। প্রথমে কি নিউক্লিয়েশন হবে ছোট ছোট, এগুলো আস্তে আস্তে বড় হবে এবং বড় কি অর্ডার হবে এবং কি আস্তে আস্তে অর্ডারের পরিমাণ বাড়বে। পলিমারের ক্ষেত্রেও তাই হবে, নিউক্লিয়েশনই হবে। কিন্তু এখানে কোন এলাকাটা নিউক্লিয়েশন হয় বলতে পারবা পলিমারের ক্ষেত্রে? প্রথমে যে নিউক্লিয়াস ফর্ম করবে সেগুলো পলিমারের চেইনের কোন জায়গায় হওয়ার সম্ভাবনা বেশি? যে অংশগুলো একটু বেশি বেঁকে বেঁকে আছে, মানে টুইস্ট কিং এর পরিমাণ যেখানে যেখানে খানিকটা বেশি সেখানে। সেখানে কিন্তু ওভার পরে যখন হয় তখন কি চেইন বরাবরই তো আসলে ক্রিস্টালের পরিমাণ বেশি থাকে, ইন্টার চেইনে কম থাকে, তাই তো? তাহলে আসলে যখন ক্রিস্টালগুলো ফর্ম করবে নিউক্লিয়েশন হবে, প্রথমে কিন্তু যেখানে চেইন হবে ফাইনালি সেই জায়গাগুলোতেই নিউক্লিয়াস ফর্ম করে আর কি। প্রথমে কি একদম অল্প থাকে, তো আস্তে 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 নিউক্লিয়াস গুলো বড় হয় এবং কি ক্রিস্টালের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। তো ক্রিস্টাল যে ফর্ম করবে এটা কি টাইমের সাথে সাথে কি ক্রিস্টালের পরিমাণ বাড়ে না কমে, বা ফ্র্যাকশনটা কি আস্তে আস্তে টাইমের সাথে সাথে বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। তার একটা ইকুয়েশন দেওয়া আছে এখানে 10.17, সেখানে ওয়াইটা হচ্ছে ফ্র্যাকশন, যে কত ফ্র্যাকশন ক্রিস্টাল ফর্ম করছে পলিমারে, সে ডিপেন্ড করবে তার কিসের উপরে। এখানে কে আর এন দুটো হচ্ছে কনস্ট্যান্ট, কে এর উপরে। টি বাড়লে আস্তে আস্তে কি পরে এক্সপোনেনশিয়াল টার্মটা কি আস্তে আস্তে কমে যাবে, তখন কি ওয়াই বাড়বে। তার মানে আসলে যেটা বলতে যাচ্ছে কি যে ক্রিস্টালাইজেশন হচ্ছে টাইমের সাথে সাথে ক্রিস্টালের পরিমাণ বাড়ছে। আর ক্রিস্টালাইজেশনের রেটটা কি কি অবস্থা বলতে পারবা? এটা কিসের উপর ডিপেন্ড করে? মলিকিউলার স্ট্রাকচার, থার্মাল এনভায়রনমেন্ট, এগুলোর উপরই। তো মলিকুলার ওয়েট যদি বাড়ে তাহলে কি ক্রিস্টালাইজেশন রেটটা কমবে না বাড়বে? পলিমারের ক্ষেত্রে যদি মলিকুলার ওয়েট বেশি হয় কোন একটা পলিমারের মলিকুলার ওয়েট কম, দুটার মধ্যে কোনটা ক্রিস্টালাইজেশন রেটটা কম হবে, কোনটায় বেশি হবে? কি এমনি কি চিন্তা করলে কি মনে হয়? এমনি তো স্যার চিন্তা করাটা সহজ না এই কারণে যে যখন পলিমারের চেইনের সাইজ বাড়বে তখন চেইন গুলোর আমরা একদিক দিয়ে বলতে পারি যে যে সলিড স্টেটে থাকার প্রবাবিলিটি বাড়বে, যেখানে ধরুন যে অ্যালকেন গুলো হচ্ছে লো মেল্টিং পয়েন্ট গ্যাস বা লিকুইড। ফলে আমরা বলতে পারি যে একটা পর্যায়ে পর্যন্ত হয়তো যদি বলা যায় যে এই চেইনটা বড় হতে থাকে বা মলিকিউলার ওয়েট বাড়তে থাকে, তাহলে হয়তো 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 সেক্ষেত্রে ক্রিস্টালাইজেশনের টেন্ডেন্সিটা বাড়বে। কিন্তু আবার চেইন খুব বেশি বড় হয়ে গেলে যদি এন্টাঙ্গলমেন্ট বেড়ে যায় বা প্যাক হতে সমস্যা হয়, তাহলে তো আবার কমার কথা। মানে দুটা ক্ষেত্রে আসলে তুমি যে সেকেন্ড মানে পরে বললো সেটা এফেক্ট আসলে বেশি হয়। যদিও সম্ভাবনা বাড়ে, কিন্তু এত বেশি এন্টাঙ্গেল হয়ে যায় মলিকুলার ওয়েট বাড়লে, তখন ক্রিস্টাল ফর্ম করা টাফ হয়ে যায়। এই জন্যই যেটা এখানে বই যেটা বলতেছে যে আসলে মনে হয় এটা ঠিকই আছে, মলিকুলার ওয়েট বাড়লে ক্রিস্টালাইজেশন রেটটা আসলে কমে। আচ্ছা, আর অন্য কোনো এফেক্ট কি আছে? টেম্পারেচারে কি এফেক্ট করবে? মেটালের ক্ষেত্রে কি হয়েছিল বলো দেখি? টেম্পারেচার বাড়লে কি ক্রিস্টালাইজেশন রেটটা কি বাড়ে না কমে? এটা একটা পিকের প্রথমে যদি মেল্টিং পয়েন্ট থেকে আস্তে আস্তে নিচে নামতে থাকে, তবে ক্রিস্টালাইজেশন রেট একটা পর্যায়ে পর্যন্ত গিয়ে বাড়বে, তারপর ওই পিক ক্রস করার পর আবার কমতে থাকবে। হ্যাঁ, তা এখন পলিমারের ক্ষেত্রে কি সেরকমই? যদি নিউক্লিয়েশন গ্রোথ মেকানিজম কাজ করে এবং নিউক্লিয়েশন এবং গ্রোথে যদি কাউন্টার ব্যালেন্স তৈরি হয় এবং চেইনের যদি আনটুইস্টেড রিজিয়ন মানে সরি ক্রিস্টালাইন রিজিয়ন আর অ্যামরফাস রিজিয়নের মধ্যে যদি গিভস ফ্রি এনার্জি ডিফারেন্স থাকে মেটালের মতো, তাহলে সিমিলার কিছু একটা হওয়ার কথা, শিওর না আমি। হ্যাঁ, কিন্তু ওরকমই হয় আসলে। এটা অবশ্য মেটাল পলিমারে একই রকমই আর কি, টেম্পারেচার বাড়লে আমার মনে হয় যে ক্রিস্টালাইজেশন রেটটা বাড়ে আর কি। আর কোনো এফেক্ট কি আছে? খুব বড় কোনো এফেক্ট কি আছে? দেখো এরপর একটা ফিগার দেখানো হয়েছে 15.17। এখানে এক্স অ্যাক্সিস এর টাইম, অ্যাক্সিস এ হচ্ছে কি যে কত পার্সেন্ট ক্রিস্টাল ফর্ম করছে। দেখা যাচ্ছে তিনটা ডিফারেন্ট টেম্পারেচার, কিন্তু সবগুলোর ক্ষেত্রে কি টাইম বাড়ার সাথে সাথে ক্রিস্টালের পরিমাণ বাড়ছে। কিন্তু এখানে এই যে তিনটা টেম্পারেচার, এই তিনটা টেম্পারেচারে কি বোঝাচ্ছে বলতে পারবা কেউ? টাইমের সাথে সাথে তো অবশ্যই বাড়ছে, ক্রিস্টালের পরিমাণ বাড়ছে। এখন টেম্পারেচার বাড়লে কি হচ্ছে এখানে কি বোঝা যাচ্ছে এই গ্রাফগুলোর থেকে? টেম্পারেচার বাড়লে ক্রিস্টাল ফর্ম করতে দেরি হচ্ছে। হ্যাঁ, দেরি করে তৈরি হচ্ছে। তাহলে যখন টেম্পারেচার বেশি তখন কি দেখো এই ক্ষেত্রে কি 10^3 তারপরে কিন্তু ক্রিস্টাল ফর্মেশন শুরু হয় না। তাহলে ক্রিস্টাল ফর্মেশন দেরি হচ্ছে, কিন্তু একবার যখন ফর্ম করা শুরু হবে তখন কি বেশি হবে? লো টেম্পারেচারে অনেক আগেই অল্প একটু সময় পরে ক্রিস্টাল ফর্ম করা শুরু হয়ে গেছে।
টেম্পারেচার যে টাইম যখন টেম্পারেচার যখন বেশি হচ্ছে দেওয়া হচ্ছে তখন তখন কি হচ্ছে দেখো অনেকক্ষণ পরে এক্সপ্রেশন শুরু হচ্ছে। এই জিনিসটা কি এই ট্রেন্ডটা কি ঠিক আছে কি মনে হয়? মেল্টিং পয়েন্টে যদি বেশ কাছাকাছি হয়ে থাকে তাহলে ঠিক আছে। সেইটা তো এখানে পলিমারটা কি, পলিমার তো এখানে কি বলতেছে পলিপ্রপিলিন। এখন খুব কি কাছাকাছি জানি, আমি তো মুখস্থ নাই ডাটাবেস, এখন এটা হতে পারে স্যার কাছাকাছি না, আমি জানি না। বোধহয় স্যার নিচেই হয়তো কোথাও এই ভ্যালুগুলো দেওয়া আছে, পলিপ্রোপাইলিন। সেগুলো তো দেওয়াই পলিপ্রোপাইলিন আছে, সেগুলো আমি দেখছিলাম কোথা জানি দেওয়া আছে একটা টেবিলে দেওয়া এখানে। হ্যাঁ, তো পলিপ্রোপিলিন নিয়ে প্রোপাইলিন দেখো হচ্ছে কোথায়, -75 ডিগ্রি সেলসিয়াস। -18, তো অনেক কম বেশি না, তোমার তো গ্লাসিফিকেশন হচ্ছে কত, -18, মেল্টিং হচ্ছে কত? 175 ডিগ্রি স্যার। হ্যাঁ, স্যার তাহলে এই তো ডিফারেন্স। 175 প্রবাবলি ম্যাটার করবে। তাহলে হয়তো বলতে পারবো ওই পর্যন্ত ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত নিউক্লিয়েশন গ্রোথের পিক মানে কম্বাইন্ড পিক ক্রস না করবে মেটালের মতো, ততক্ষণ পর্যন্ত এই ট্রেন্ডটা ঠিক আছে। মানে এখন এটা হচ্ছে উম, এখন পুরো পুরো প্রসেসের মধ্যে গ্রোথ হচ্ছে খুবই ফাস্ট, কিন্তু এটা নিউক্লিয়েশন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে তাহলে ওভারঅল এফেক্টটা কি, তাহলে কি এফেক্টটা ঠিক আছে, তাহলে যে টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, ইয়ের পরিমাণ বাড়ছে, ক্রিস্টাল ফর্মেশনের অ্যামাউন্টের পরিমাণ বাড়ছে। টেম্পারেচার বাড়লে ক্রিস্টাল ফর্মেশন অনসেট হতে দেরি হচ্ছে, মানে নিউক্লিয়েশনে একটু দেরি হচ্ছে। নিউক্লিয়েশনে দেরি এটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু নিউক্লিয়েশন হয়ে গেলে তখন কি, তখন আবার নিউক্লিয়াস ফর্ম করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। খুবই সামান্য, জাস্ট মার্জিনাল দেখা যাচ্ছে 4-3টাতে। কেন তাই একটু তিনটে তো একটু মোটামুটি। একটু একটু বাড়ছে আর কি, খুব বেশি না, একটু তাও একটু একটু হলেও বেশি আছে আর কি। তাতে টাইমের এফেক্টটা অনেক বেশি। আচ্ছা, এরপর হচ্ছে মেল্টিং এর কথা বলো। মেল্টিংটা পলিমারের মেল্টিং, মেটালের মেল্টিং কি একই রকম হবে? হ্যাঁ স্যার। তাই মানে মেল্টিং কি ডিফারেন্ট? আমার তো মনে হয় ডিফারেন্ট হওয়ার কথা। মেটালের মেল্টিং কি রকম, একটা সিঙ্গেল পয়েন্ট নাকি রেঞ্জ? অ্যালয় হলে রেঞ্জ, মেটাল হচ্ছে অ্যালয় হলে রেঞ্জ, কিন্তু তুমি অ্যালয় বাদ দাও, সিঙ্গেল মেটালের ক্ষেত্রে তো একটা সিঙ্গেল পয়েন্ট। ইয়েস স্যার। কারণ পলিমারের ক্ষেত্রে কি চেন বরাবর কি এক এক জায়গায় কিন্তু মলিকুলার ওয়েট এবং স্ট্রাকচার একই রকম, ভিন্ন ভিন্ন রকম, সেক্ষেত্রে কিন্তু পলিমারের মেল্টিং অবশ্যই বলতে হবে একটা রেঞ্জ, ওখান থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে রেঞ্জ বলতে হয়। আচ্ছা, আর কোনো কি পার্থক্য আছে মেল্টিং এর নেচারটা মেটাল থেকে পলিমারের? বলতে পারবা? এটাতে পুরোপুরি থার্মোডাইনামিক্সের পাশাপাশি কিছুটা কাইনেটিক্স বা হিস্ট্রি ডিপেন্ডেন্সও আছে। সেগুলোও আছে, তাহলে একটা একটা করে বলি। তাহলে তুমি প্রথমে বলো যে ইম্পিউরিটি থাকলে কি হবে, মেল্টিং বাড়বে না কমবে? সাধারণত কমবে। কমে যাবে। আচ্ছা, স্যাম্পলের থিকনেস বাড়লে কি চেঞ্জ হবে কোনো? ম্যাটেরিয়ালের থিকনেস, একটা একটা পলিমারের থিকনেস বেশি, একটা পলিমারের থিকনেস কম, দুটার মেল্টিং টেম্পারেচার মানে মেল্টিং রেট কি একই হবে নাকি ডিফারেন্ট হবে? ফিজিক্যালি থিকনেস সেম হলে এদের চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু যদি ফিজিক্যালি সেম, ক্রিস্টাল কিন্তু কি তোমার থিকনেস বাড়লে তখন কি তোমার চেইন কি কি বাড়বে পলিমারের ক্ষেত্রে? মানে ফিজিক্যাল সাইজ এক থাকলে নো প্রবলেম, কিন্তু যদি স্যার অ্যাটমিক্যালি যদি ওই কি বলবো যে পলিমারের যে ক্রিস্টালাইন রিজিয়ন ওটার থিকনেস যদি বেড়ে যায় তাহলে হয়তো এখন মেল্টিং তোমার একটু ওভারঅল বেশি থিকনেস হবে। বাড়লে তো এটাও বাড়বে। ওভারঅল থিকনেস, থিকনেস মানে কি দুইটা, তোমাকে ধরতে হবে যে দুই 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 এরই থিকনেসই বাড়বে, ক্রিস্টালের থিকনেসও বাড়বে, অ্যামরফাসের মানে স্যার থিকনেসও আমি বাড়বে। বলছি যে একটা স্যাম্পলের সাইজ বড় হলেই যে হলেই যে এর মধ্যে ক্রিস্টালাইন রিজিয়ন গুলো না, আছে সেগুলো বড় হবে, আমি নট নেসেসারি প্রবাবলি। তোমাকে তো রেশিওটা তো ওইভাবে ধরতে হবে, তারা তুমি মনে করো যে একটা একটা চেইনের তোমার তো ফিক্স আছে যে কতটুক তোমার কতটুক হচ্ছে ক্রিস্টালাইন, কতটুক অ্যামরফাস, সেভাবেই তো মানে ধরতে হলে তো সেভাবেই ধরতে হবে। থিকনেস বাড়লে দুটোই বাড়ার কথা। সেটা চিন্তা করলে কি হবে, যদি আমি আমি যেটা বললাম সেটা যদি হয় তাহলে কি হবে, তাহলে কি থিকনেস বাড়লে কি মেল্টিং বাড়বে না? কিছুটা করা উচিত, কেননা এখানে 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 চেইনের ফোল্ডিং এর সাইজ কে প্রবাবলি থার্মোডাইনামিক্স কে এফেক্ট করবে। মেটালের ক্ষেত্রে তো আমরা সেরকম সেরকম কিছু দেখি না। সেরকম কিছু দেখে না তো, তাই এটা আরেকটা পার্থক্য আর কি পলিমারের সাথে মেটালের আর কি। আর কোনো কি পার্থক্য আছে মেল্টিং নেচার নিয়ে? আর কোনো পার্থক্য কি দেখা মানে চিন্তা মনে আসতেছে এখন পলিমারের সাথে মেটালের? আচ্ছা, একটা হচ্ছে গ্লাস ট্রানজিশন। আচ্ছা, তোমার হিটিং রেট, তুমি যে হিটিং রেট মানে কি, তুমি তো মেল্ট করতে হলে হিট করতে হবে, হিটিং রেটটা বাড়লে কমলে কি মেল্টিং পয়েন্টে চেঞ্জ আসবে কোনো? তাড়াতাড়ি হিট করলে কি কিছু চেঞ্জ হবে যদি একটু স্লো হিট করা হয় তার থেকে? এটা উত্তর দেওয়াটা স্যার বেশ কঠিন।
কঠিন, একটা ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হিট হচ্ছে, একটা ক্ষেত্রে একটু দেরি করে হিট যদি হচ্ছে। হিটে যদি স্প্রেড সেক্ষেত্রে কি আউটের মেল্টিং কথা টেম্পারেচার, যদি চিন্তা করি, তবে স্লোলি হিট করলে প্রবাবলি কাইনেটিক্স এর জন্য একটু লো টেম্পারেচার মেল্ট করার কথা। মেল্ট করবে, তাই এখানে সেটাই বলা হয়েছে টেম্পারেচার হিটিং রেটটা যদি বাড়া একটু বেশি থাকে সেক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা পলিমারে বাড়ে। মেটালের ক্ষেত্রে তো স্যার এই একই একই ঘটনা ঘটবে, সিরামের ক্ষেত্রে তো স্যার একই ঘটনা ঘটবে। শুধু কাইনেটিক্স এর কথা মাথায় মাথায় রাখি, বাল্ক কাইনেটিক্স এর, কিন্তু আচ্ছা তাহলে তাহলে এখানে 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 তাই বলছে, এখানে তাই মানে বইয়ে তাই বলছে, তাই আমি আমি এটাই জানি আর কি, হিটিং না, রেটটা বাড়লে। স্যারের ভেতরে কোনো থার্মোডাইনামিক ফ্যাক্টর ফ্যাক্টর রয়েছে। আমরা যে বলি হিটিং রেটের সাথে মেল্টিং পয়েন্ট রিলেশন মেটাল বা সিরামিকের ক্ষেত্রে, এটা তো পুরোপুরি কাইনেটিক্স রিলেটেড, মানে এখানে স্যাম্পলের থিকনেস এর ভেতরে হিট পেনেট্রেশন এই রিলেটেড। কিন্তু কিন্তু পলিমারের ক্ষেত্রে কি এমন হবে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। কেননা 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 পলিমারের চেইনের সাইজ যদি এর চেইনের সাইজ বা ফিজিক্যাল সাইজ যদি এর মেল্টিং পয়েন্ট কন্ট্রোল করে, তাহলে এই হিটিং রেট এমনিতেই কন্ট্রোল হয়ে যাবে। না কিন্তু এখন তো মানে এখন তোমাকে দুটো ফ্যাক্টরি জানতে হবে আর কি, তাই না, যে কোনটা এখানে কোনটা এফেক্ট করছে বেশি আর কি। তো এমনি জেনারেলি বইয়ে বলছে যে হিটিং রেটটা বাড়লে পরিমাণে মেল্টিং হ্যাঁ কিছুটা স্যার, হলেও বাড়ে। মেটালের ক্ষেত্রে বা সিরামের ক্ষেত্রে তো এরকম বলে, কিন্তু পুরোপুরি কাইনেটিক ফ্যাক্টরস, এখানে থার্মোডাইনামিক ফ্যাক্টরস আছে কিনা সেটা ঠিক বলা যায় না। আচ্ছা আরেকটা টার্ম আছে গ্লাস ট্রানজিশন, এটা 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 কি একটু ডিফারেন্ট মানে বা কোনো কি স্পেশাল পলিমারের ক্ষেত্রে মেটাল থেকে? অ্যামরফাস মেটালও হয় আর সিরামিকও অ্যামরফাস হয়, মানে অ্যামরফাস মেটাল সিরামিক তো অ্যামরফাস, সিরামিক তো সিরামিক কি ক্রিস্টালাইন না হতে পারে, অ্যামরফাস? অ্যামরফাসও হতে পারে। তবে আমরা সিরামিক শব্দ সাধারণত ক্রিস্টালাইনের জন্য রাখি, আর গ্লাস শব্দ সাধারণত অ্যামরফাসের জন্য রাখি সাধারণত। হ্যাঁ, তখন পলিমারের ক্ষেত্রে পলিমার তো সেমি ক্রিস্টালাইন, এখানে কি ক্রিস্টাল আছে অ্যামরফাসও আছে, সেই ক্ষেত্রে কি পলিমারের ক্ষেত্রে কি টিজিটা ইয়েস অবশ্যই স্যার। এফেক্টিভ, তাই না? কিন্তু এমনি কি অন্য কোনো কি চেঞ্জ মনে হচ্ছে মানে যে টিজির সাথে বা টিজির আগে পরে কি যে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কি পলিমারের ক্ষেত্রে কি এখানে ডিফারেন্ট যেহেতু স্যার মেটাল থেকে? চেইন আছে, সুতরাং এটা খানিকটা ডিফারেন্টই। এখানে চেইনের সাথে যে সাইড গ্রুপ যুক্ত আছে বা বলে তাদের হয়তো বেন্ডিং টুইস্টিং করার একটু বেশি সুযোগ পায় গ্লাস ট্রানজিশনের উপরে, তবে একদম মুভ করতে শুরু করে না, মেল্টিং এর সময় ধরো মুভ করতেই শুরু করবে। আচ্ছা এরপরে দেখো একটা ফিগার বলা হয়েছে 15.18, এখানে বলা হচ্ছে যে যখন তোমার কোনো ট্রানজাকশন হচ্ছে বা কোনো চেঞ্জ আছে স্ট্রাকচারে বা মেল্ট হচ্ছে টিজে, তখন কি ভলিউম কি চেঞ্জ হয় ম্যাটেরিয়ালের? ইয়েস ভলিউম স্যার। চেঞ্জটা কি সেই কাপটা তো অবশ্যই চেঞ্জ হয়, তাই না? টিজিতেও চেঞ্জ হবে, টিএমও চেঞ্জ হবে। এখানে তিনটা লাইন দেখা হচ্ছে, দেখো পলিমারের এক্স অ্যাক্সিস হচ্ছে টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভলিউম, স্পেসিফিক ভলিউম। এখানে দেখো তিন ধরনের, এটা গ্লাস, দুটো গ্লাস বলছে, গ্লাস দ্বারা বলা, এটা হচ্ছে গোটে গ্লাস, তার মানে কি অ্যামরফাস, এটা বেশি গ্লাস না, পলিমারে বলা হচ্ছে যে যদি এমন কোনো পলিমার হয় যেটা মধ্যে অ্যামরফাস ফেজ বেশি, গ্লাসের এখানে কি ক্রিস্টালাইন ফেজ আছে অ্যামরফাস ফেজ আছে। একদম নিচেরটা বলছে পুরোপুরি ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন তো পলিমারে হয় না, কিন্তু ক্রিস্টালাইন পরিমাণ বেশি থাকে। এই তিনটা ক্ষেত্রে হিট করলে ভলিউমে কি চেঞ্জ আসতেছে সেটা দেখানো হচ্ছে। তিনটা কি তোমাদের মনে হয় ঠিক আছে? দেখো উপরেটা গ্লাসের জন্য, গ্লাস মানে কি পুরোপুরি অ্যামরফাস বেড়ে গেল, হঠাৎ করে বাড়লো না, হঠাৎ স্লোপটা হঠাৎ করে চেঞ্জ হলো, কিন্তু স্টপটা বেড়ে ভলিউমটা গেছে আর কি। স্টপটা বেশি তার মানে কি, তার মানে এখানে ইয়ার ফেস বেশি দেখে এটা হচ্ছে আমার ফার্স্ট ফেস অনেক বেশি। আচ্ছা এই টিএম এ গিয়ে কি চেঞ্জ আসছে কাপটাতে, লাল কাপটাতে? না স্যার, এখানে কি চেঞ্জ আসার কথা না নাকি, কি মনে হয়? তো ক্রিস্টালাইন কোনো পার্টে নেই, সুতরাং এখানে চেঞ্জ আসার কথাও না। কেননা গ্লাস ট্রানজিশনের সময় তো মোটামুটি এটার কি বলবো যে রিজিডিটি আস্তে আস্তে কমে যেতে শুরু করেছে, এবং স্মুথলি তো রিজিডিটি কমে গেছে। এখানে তো হঠাৎ করে তাহলে মেল্টিং এর ক্ষেত্রে কি কিছু হয় না, চেঞ্জ হয় না? ভলিউম কি একটু না একটু চেঞ্জ তো হওয়ার কথা, মানে পুরোপুরি সে লিকুইড হয়ে গেল, আর তার আগে তো সে কিছুটা হলেও সলিড ছিল, তাহলে কি তখন কি তার ভলিউম চেঞ্জ হবে না একটু? অ্যাকচুয়ালি স্যার ফেজ, এখন তো অ্যাকচুয়ালি মলিকুলার অর্ডারের উপর এই ভলিউম চেঞ্জ নির্ভর করবে, যেহেতু মানে ওগুলো মলিকুলার। অর্ডার তো হবে, তোমার লিকুইড লিকুইড যখন হয়ে গেল তখন তো কি ডিসঅর্ডার হয়ে গেল না? কিন্তু স্যার গ্লাস গ্লাস সলিড হচ্ছে তো সে একই রকমই ডিসঅর্ডারই ছিল। ফলে এখন স্যার ডিসঅর্ডার প্যারামিটার যদি কিছু থেকে থাকে, তবে তো সেটা হঠাৎ করে কিছু চেঞ্জ হয়নি, এটা তো স্যার স্মুথলি ভেরি করেছে। সুতরাং আমরা বলতে পারি না যে এখানে
এখানে মেল্টিং পয়েন্টে খুব বেশি চেঞ্জ হওয়ার কথা না, বা চেঞ্জ একদম নাই হওয়ার কথা যদি মানে কোনো এখানে চেঞ্জ রকম কিছু দেখাচ্ছে না না, থাকে। এখানে চেঞ্জ হলো খুব সামান্য আর কি। সেমি ক্রিস্টালাইন যেটা নরমালি যেটা পলিমারের ক্ষেত্রে আসলে সেমি ক্রিস্টালাইন নিয়ে বলতে হবে। সেক্ষেত্রে দেখো কি টিজিটা যেখানে টিজি সেখানে কি অবশ্যই চেঞ্জ আসছে। আর টিএমএ কি কি না এরপরে স্যার, গ্রাফটা কি এটা এদিকে একদম যাচ্ছে না কেন? এই সোজাসুজি গ্রাফ এই যে নাই, এই নিশ্চয়ই টি আছে নাকি, আছে নাকি এই টি এম বরাবর সোজাসুজি উপরে উঠে গেছে। সোজা চলে যাবে, যেটা দেখায় তো দেখানো উচিত ছিল আর কি যে কোন দিকে যাচ্ছে। আর লাস্টে যেটা ক্রিস্টালাইন সেখানে কি কোনো অ্যামরফাস ফেজ কোনো অ্যামরফাস ফেজই নেই, জন্য কি টিজির ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি, সরাসরি চলে গেছে। একদম টিএম কেমন শার্পলি হবে? উঠে যাবে। হ্যাঁ, পয়েন্টে শার্পলি উঠে যাবে, সাপটি উপর দিকে ক্রিস্টালাইন। উঠে যাবে, সেটা এখানে দেখানো উচিত ছিল, এখানে এই বইয়ে দেখায়নি আর কি, এদিক দিয়ে উপর দিকে চলে এ যাবে, বি এটা সি দেখালে ভালো হতো। বি আর সি দুটোই উপরে ওঠার লাইন বোধহয় একসাথে কোইনসাইড করবে, তাই দুটো একসাথে হলে হয়তো কি বলবো যে একটু মেসি হয়ে যেত রিপ্রেজেন্টেশন। মেসেজ এগুলো দেখাতে তো হবে তাই না, তুমি কোন দিকে যাচ্ছে এখানে মানে দেখায়নি তবে আর কি স্যার বইতে। জুম করলে হয়তো ড্যাশের মধ্যে কোনো কালার দেখা যেতে পারে, একটু জুম করে দেখবেন কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাদের যদি মানে যদি তোমাদের কোনো প্রশ্ন কোনো সময় হয় বা থাকে, তাহলে কিন্তু তোমাকে দেখাই দিবা তোমরা আর কি, এদিকে দেখাই দিবা কোন দিকে যদি দেখাইতে হয় কোনো পরীক্ষাতে। আচ্ছা, এরপরে বলতেছে যে তোমাকে আমি যেগুলো বললাম ক্রিস্টালাইজেশন, টিএমটিজি, এগুলা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। সেই ফ্যাক্টর গুলো আসলে মোটামুটি সবগুলোর জন্য একই। তো বলো দেখি তোমরা কি ফ্যাক্টর হতে পারে। পলিমারের ক্ষেত্রে তো অনেক বেশি থাকে, সাইড চেন থাকে, সে থাকে সে থাকে, অনেক কিছু থাকে আর কি। সেক্ষেত্রে একটু চিন্তা করে বলো কি কি ফ্যাক্টর এফেক্ট করতে পারে এই প্রপার্টি গুলাকে, থার্মাল প্রপার্টি গুলাকে। পলিমারটা স্টিপ বেশি হলে কি বাড়বে, মেল্টিং টিজি বাড়বে। স্টিপ বেশি হলে স্যার মেল্ট হতে প্রবলেম হবে। হ্যাঁ, তার মানে মেল্টিং টেম্পারেচার টিজি সবগুলাই বাড়বে আর কি। আচ্ছা, তারপর আরেকটা ফ্যাক্টর বলতেছে যে সাইড চেন তো পলিমারের বেশিরভাগ সময় থাকে, সাইড চেন গুলা কেমন হইলে কি হবে বলো। পলিমারের সাইড চেন যদি বাল্কি হয়, সাইড চেন যদি একটু সিম্পল হয়, খুব বেশি বাল্কি না হয়, সেক্ষেত্রে কি হবে, আর বাল্কি হইলে কি হবে। এটা স্যার নির্ভর করে, বিশেষ করে গ্লাস ট্রানজিশনের এখন উপর যদি বেশি বাল্কি নির্ভর বাল্কি করে। বাল্কি যদি বেশি হয়, বাল্কি বেশি হইলে তাহলে কি অবশ্যই কি তার মেল্ট হতে কি সময় বেশি লাগবে, মেল্ট টেম্পারেচার স্যার অবশ্যই এটা বাড়বে। এটা সলিড স্টেট প্যাকিং এ কোনো প্রবলেম না, কিন্তু যদি এমন হয় যে এটা এতটাই বাল্কি যে একদম সলিড স্টেটে প্যাকিং এ শুদ্ধ সমস্যা করে ফেলছে, তাহলে তাহলে হয়তো দেখা যাবে যে মেল্টিং পয়েন্ট কিছুটা কমে কমে গেছে। কেন সেক্ষেত্রে তার তার ক্রিস্টালাইন স্ট্রাকচারটা ধরে রাখা কঠিন হবে। আচ্ছা, সাইড চেন গুলো কি দিয়ে তৈরি, সেটা কি সেটাও একটা ইয়েস ফ্যাক্টর স্যার। না। মানে কেমিস্ট্রি কি, সাইড চেন গুলো কেমিস্ট্রি কি সেগুলোর উপর ডিপেন্ড করবে, তাই তো। যদি সাইড চেন গুলো মনে করি যে এমন এমন যে এলিমেন্ট দিয়ে তৈরি যেগুলো মেল্টিং পয়েন্ট বেশি, হাই তাহলে কি, তাহলে মেল্টিং সেক্ষেত্রে পয়েন্ট পলিমার স্যার মেল্টিং ওই তো বাড়বে। মেটাল তো আর সরাসরি মেটালের মতো হবে না, অ্যাকচুয়ালি কিন্তু হাই একটু তো কম বেশি মেল্টিং না হবে স্যার, সাইড চেন গুলো তো অ্যাকচুয়ালি অবশ্যই ধরুন একটু। যেগুলোতে সেকেন্ডারি বন্ডিং যেমন পোলার বন্ড বা হাইড্রোজেন বন্ড যেগুলো বাড়িয়ে দেয়, সেগুলো মেল্টিং পয়েন্ট গ্লাস ট্রানজিশন পয়েন্ট এগুলো বাড়িয়ে দেবে ছোট হলেও। ঠিক আছে, আর কোনো কি মনে হচ্ছে কিছু, এই যেটা আমি যেটা বললাম কেমিস্ট্রি স্টিফনেস ছাড়া আর কিছু কি আছে, কোন কোন ফ্যাক্টর থাকতে পারে কি আরো। ক্রিস্টালের পরিমাণ ক্রিস্টালাইন রিজিয়ন তো সবই তো টিএমএ মেল্ট করবে, কিন্তু গ্লাস ট্রানজিশনটা ডিফার করবে জাস্ট অ্যামরফাসের উপর। সেটা হলো, তাহলে তাহলে না ঠিক ঠিক আছে, কিন্তু তাহলে কি, তাহলে কি ক্রিস্টালের পরিমাণ বাড়লে কি হচ্ছে, তাহলে মেল্টিং বাড়ছে না। একটা পলিমারে ক্রিস্টালের পরিমাণ বেশি, একটা পলিমারে ক্রিস্টালের পরিমাণ কম, কোনটা মেল্টিং বেশি হবে, মেল্টিং নাকি একই হবে। বেশি আর মেল্টিং পয়েন্ট বেশি হয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। মেল্টিং বেশি বলতে যদি আমরা বুঝি যে মেল্টিং পয়েন্টে আরো বেশি ড্রাস্টিক ভলিউম চেঞ্জ হয়, বা আরো বেশি ড্রাস্টিক অন্যান্য প্রপার্টি ডিসকন্টিনিউয়াসলি চেঞ্জ করবে, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা হবে ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। কিন্তু স্যার মেল্টিং পয়েন্ট তো যদি যদি মলিকিউলার ওয়েট সেম থাকে তাহলে তো স্যার একই থাকার কথা, তাই তাই না স্যার? একই থাকার কথা, হ্যাঁ তাই অবশ্য মনে হচ্ছে। টিজির উপর তাহলে এফেক্ট আছে, এগুলো তো মেল্টিং বললাম, টিজির উপরে কি একই রকম নাকি একটু ডিফারেন্ট হবে। অলমোস্ট সিমিলার। কেননা দুই ক্ষেত্রেই হচ্ছে একটা রিজিড স্ট্রাকচার আস্তে আস্তে কি বলবো যে বন্ড কিছুটা মুভ করার সুযোগ পাচ্ছে বা কিছুটা টুইস্ট করার সুযোগ পাচ্ছে টিজিতে, আর পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে
টিএমএ। সুতরাং যে ফ্যাক্টর গুলো গ্লাস ট্রানজিশন বাড়ায় সাধারণত সেই ফ্যাক্টর গুলোই মেল্টিং বাড়াতে পারে সাধারণত। ওভারঅল বলতে গেলে আসলে তাই। আচ্ছা, আর কোনো ফ্যাক্টর কি মনে পড়ছে তাহলে এইগুলো ছাড়া? হিটিং রেটটা বাড়লে অবশ্যই কি বললাম, এটাকে বললাম হিটিং রেট বাড়লে মেল্টিং আসলে বাড়বে। আর কোনো ফ্যাক্টর কি আছে? থিকনেস বাড়লে কি হবে? বাড়বে। এটা যেটা বললাম আর কি, স্যাম্পলের থিকনেস বাড়লে মেল্টিং টেম্পারেচার বাড়বে, মেল্টিং রেঞ্জ বাড়বে। আচ্ছা, আর কি কোনো ফ্যাক্টর আছে? চেনের মধ্যে স্যার ডাবল বন্ড থাকলে বা চেঞ্জ যদি তার গ্রুপের না হয়, যদি ইন্টারনাল বন্ডের কারণে যদি স্টিফ হয়, সেক্ষেত্রেও স্যার স্যার মেল্টিং পয়েন্ট, গ্লাস ট্রানজিশন পয়েন্ট এগুলো বাড়বে। বাড়বে তাহলে ডাবল বন্ড ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাড়বে। ট্রিপল বন্ড তো স্যার এক্সট্রিমলি রেয়ার, এটা তো স্যার থিওরিটিক্যালি বললাম আর কি, এমনি নাই থাকলে তো যদি থাকে সেক্ষেত্রে আর কি। আর ডাবল বন্ড থাকলে সিঙ্গেল বন্ড থেকে অবশ্যই টিডি মেল্টিং বেশি। আর ব্রাঞ্চিং থাকলে সাধারণত এটা প্রবাবলি মেল্টিং পয়েন্ট কে কমাবে, কেন প্যাকিং এ প্রবলেম করবে। আমি স্যার যে প্যাকিং তো কমে যাবে, ডেনসিটি কমে যাবে, ডেনসিটি কমলে মেল্টিংও কমবে আর কি। আমি কিছুক্ষণ আগে যে পয়েন্টটা বলছিলাম সেটা এখানে স্যার বলতে ব্রাঞ্চিং আর সাইড চেন এ দুটোর মধ্যে ইফেক্ট একটু পার্থক্য আছে। ব্রাঞ্চিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যে আমরা মেল্টিং পয়েন্ট কমে যাচ্ছে আর সাইড গ্রুপের জন্য মেল্টিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। তাহলে পার্থক্য ঠিক আছে। তাহলে কিন্তু এখন তাহলে কি হলো, মানে সাইড চেন আর ব্রাঞ্চিং, ব্রাঞ্চ তো সাইড চেন মানে কি ব্রাঞ্চ হচ্ছে না? তুমি কি বুঝছো সাইড চেন আর ব্রাঞ্চের মধ্যে কি পার্থক্য বলতেছো তুমি? আমি তো অনেকক্ষণ বললাম, মানে ব্রাঞ্চ কখন হবে? সাইড চেন গুলাই তো বড় হয়ে তো ব্রাঞ্চ হবে নাকি, না কি হবে বলো, তুমি বলো। বলো দেখি কি তোমার কি মতামত বলো। সাইড চেন, তাহলে সাইড চেন আর হচ্ছে কি ব্রাঞ্চ? এখানে স্যার প্রবাবলি সাইড চেন এবং সাইড সাবস্টিটিউয়েন্ট গ্রুপ বললে বোধহয় ভালো হবে। সাইড সাবস্টিটিউয়েন্ট গ্রুপ তো হচ্ছে জাস্ট পুরো চেনের সাথে প্যান্ডেন্ট আকারে থাকে। যেমন ধরুন যে কি বলবো, যে মিথাইল গ্রুপ বা ক্লোরিন বা ধরুন ফিনাইল গ্রুপ, এগুলো তো স্যার জাস্ট অ্যাটাচড গ্রুপ, এগুলো তো চেনের মতো লম্বা না। অ্যাকচুয়াল ব্রাঞ্চিংটা বোধহয় হচ্ছে একটা কার্বন ব্যাকবোন, লম্বা কার্বন ব্যাকবোন। এর দুটোর ইফেক্ট ডিফারেন্ট হওয়ার কারণটা একটু ভাবতে হবে। ব্রাঞ্চ বেশি হলে তাহলে কি, তাহলে তখন ডেনসিটি কমছে, তখন কি তখন তাহলে মেল্টিং কমছে। ডেনসিটির সাথে কি স্যার মেল্টিং পয়েন্ট সরাসরি রিলেটেড? এটা বলে সরাসরি রিলেটেড কিছুটা হলেও তো রিলেটেড। তোমার মানে একটা বলো, তুমি বলো। আমার তো মনে হয় কিছুটা হলেও তো ডিপেন্ডেন্ট, কারণ ডেন্স বেশি হলে তো তোমার তখন মেল্ট হতে দেরি হয় এক জিনিস, আর মেল্টিং থার্মোডাইনামিক ওই পয়েন্টে গিয়ে সেটার স্ট্রাকচার সেটা তো অন্য জিনিস। আর মেল্টিং যদি লেট হয় তবে সেটা কাইনেটিক ব্যাপার, এখন সেটা থার্মোডাইনামিক্স এর হাত নেই। ঠিক আছে, লেট হলো, কিন্তু ভ্যালু রেঞ্জটা কি তাহলে কি একই থাকবে? সেটা তো স্যার ডিপেন্ড করবে। আমি যদি পুরোপুরি থার্মোডাইনামিক ফ্যাক্টর থেকে মেল্টিং পয়েন্ট ভাববার চেষ্টা করি তাহলে তো স্যার ক্যালকুলেশনটা আরো জটিল হয়ে যায়। তোমাকে যদি প্রশ্ন করে একটা, তুমি বলো তোমার এফেক্টটা কেমন, তখন তোমাকে তো সেটা বলতে হবে। তোমাকে বলবো যে একটা পলিমার আছে ব্রাঞ্চ, একটা পলিমার কোনো ব্রাঞ্চ নাই, দুটার মধ্যে তাহলে কোনটার মেল্টিং রেঞ্জ বেশি হবে কম হবে, তুমি এখন এটা বলো। তখন তোমাকে কিছু একটা তথ্য দিতে হবে। আর তখন তুমি কি সব থার্মোডাইনামিক্স নিয়ে আসবে নাকি এমনি বলবা, সেটা আমার প্রশ্ন। এখানে যদি মেল্টিং রেঞ্জ না বলে মেল্টিং পয়েন্ট বলা হয়, তবে আমি ব্রাঞ্চিং এর ক্ষেত্রে আমি বলবো যে মেল্টিং পয়েন্ট কম, কিন্তু সেটা হচ্ছে প্যাকিং ইনএফিশিয়েন্সির জন্য। প্যাকিং ইনএফিশিয়েন্সির জন্য স্যার ডেনসিটিও কমে যাচ্ছে, আবার প্যাক হতে সমস্যার কারণে মেল্টিং পয়েন্ট কমে যাচ্ছে। ফলে এই প্যাকিং ইনএফিশিয়েন্সি রেজাল্ট হলো একই সাথে লোয়ার মেল্টিং পয়েন্ট আর লোয়ার ডেনসিটি। এখন লোয়ার মেল্টিং পয়েন্ট আর লোয়ার ডেনসিটি দুটোই কিন্তু একই রিজন থেকে এসেছে।
এদের মধ্যে একটা রিজন আর একটা কজ এরকম কিন্তু ব্যাপার না, দুটো একই রিজন থেকে এসেছে। ঠিক আছে, তাহলে এটা তো মেল্টিং পয়েন্ট বলা, মেল্টিং রেঞ্জ। আর মেল্টিং রেঞ্জ পলিমারের ক্ষেত্রে যেটা সাধারণত মেল্টিং সিঙ্গেল মেল্টিং পয়েন্ট বলা হয় না, জেনারেলি মেল্টিং তাহলে রেঞ্জই বলা স্যার হয়। এটা কমন সেন্স বলছে যে আহ, বলছে লিনিয়ার লিনিয়ার চেনের ক্ষেত্রে কেবলমাত্র একটা চেইনে কতগুলো মার মার একের পর এক লাইন বরাবর যুক্ত হলো, সেটা হচ্ছে মলিকিউলার মাস বা মলিকিউলার ওয়েট ডিস্ট্রিবিউশন একটা ফ্যাক্টর। কিন্তু মোটামুটি একই কাছাকাছি মলিকিউলার ব্রাঞ্চ ওয়েট থাকলে এর মধ্যে ব্রাঞ্চিং এর ডিফারেন্সের কারণে আরো ডিফারেন্ট প্রপার্টি চলে আসতে পারে। যেমন আমরা সিম্পল হাইড্রোকার্বনের কার্বনের ক্ষেত্রেই যেমন দেখি যে আইসোমারিজমের কারণে মেল্টিং পয়েন্ট চেঞ্জ হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে ব্রাঞ্চের ক্ষেত্রে হয়তো মেল্টিং রেঞ্জ অ্যাপ্রিসিয়েবলি বড় হবে। কিন্তু কিন্তু কি মেল্টিং পয়েন্টটা আসলে কি কমার সম্ভাবনা মেল্টিং বেশি? পয়েন্টটা কম হবে কিন্তু স্যার মেল্টিং রেঞ্জ অ্যাপ্রিসিয়েবলি বেড়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, আরেকটা ছবি ফিগার আছে তোমাদের বইয়ে 15.19, এইটা কি, এটা কি তোমাদের কাছে ক্লিয়ার? দেখো তো, এখানে এক্স অ্যাক্সিস হচ্ছে মলিকুলার ওয়েট, ওয়াই অ্যাক্সিস টেম্পারেচার। এখানে কি হচ্ছে, মেল্টিং পয়েন্ট মলিকুলার ওয়েট বাড়লে আবার যত বাড়ছে, মানে ইনিশিয়ালি কম কম রেঞ্জে, তখন কি বেশি বাড়ছে, যখন মলিকুলার ওয়েট একটু বেশি হচ্ছে তখন বাড়ছে, কিন্তু কি বাড়াটা একটু কম। আর টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, পলিমারের নিচ থেকে উপরে কি হচ্ছে, মোবিলিটি বাড়ছে, সফটনেস বাড়ছে। মানে মলিকুলার ওয়েট বাড়লে অবশ্যই কি পলিমার টিএমটিজি বাড়ছে। আর একদম নিচে দেখো কি সলিড উপর যত যাচ্ছে টেম্পারেচার বাড়ানো হচ্ছে, কি হচ্ছে, সে প্রথমে ডিসকাস হচ্ছে, পরে লিকুইড হয়ে যাচ্ছে লিকুইড। আর একটা জিনিস দেখো এখানে একদম বাম দিকে কি লিখেছে নীল দিয়ে, মোবাইল লিকুইড, পরে ডিসকাস, তারপরে রাবার। তার মানে মলিকুলার ওয়েট যদি বাড়ে তাহলে কি মলিকুলার ওয়েট বাড়লে কি এই চেঞ্জগুলো কি হচ্ছে, তোমরা কি বুঝতেছো? তখন টেম্পারেচার ফিক্স করা আছে, এখন তুমি মলিকুলার ওয়েট বাড়ছে তাহলে কি হবে, একটা একটা সিঙ্গেল পলিমার এক সময় কি লিকুইড আছে সেটা কি পরে এক সময় কি হয়ে যাবে, ডিসকাস লিকুইড হয়ে যাবে, এক সময় আবার কি রাবার হয়ে যাবে। এরকম কি হওয়ার কথা? আমার তো মনে হয় স্যার হওয়ার কথা। মানে টেম্পারেচার থেকে ডিসকাস হচ্ছে, পরে রাবার। মলিকুলার ওয়েট বাড়লে এই চেঞ্জগুলো আসতেছে। আর এদিকে তো একটু বেশি বাড়ছে, পরে পরে দিয়ে একটু বাড়ছে, কিন্তু এই কার্ভ দুটাতে কি কোনো কিছু? ওখানে টাফ প্লাস্টিক ব্যান্ডটা কি মিন করছে, প্লাস্টিকের যে জায়গাটা, ওটা আমি কি মিন মানে করছি? এখানে তোমার এই রেঞ্জের মধ্যে সে তুমি যে এই রেঞ্জের মধ্যে থাকো, তোমার মলিকুলার ওয়েট যদি এরকম হয়, টেম্পারেচার যদি এরকম রাখো, তাহলে সেই এই সময় সেটা এই পাঁচটা ফর্ম করবে, সেটা টাফ হবে। প্লাস্টিক আর পলিমার এই দুটো জিনিস কি একই? মানে একটা ওরা থেকে তোমরা কি জানো যে প্লাস্টিক আর পলিমার, আমরা যে বাজার, আমরা তো পলিমার বুঝি, বাজারের সাধারণ লোকজন কি পলিমার বুঝে, তারা কি বলে প্লাস্টিক। তাহলে তোমরা কি জানো প্লাস্টিক আর পলিমার কি একই জিনিস নাকি ডিফারেন্ট? আমি যদি বলি যে পলিমার একটা সাব গ্রুপ হচ্ছে এই শোনা যাচ্ছে না সুমিত? স্যার শুনতে পাচ্ছি না, এখন আমি শুনতে শুনতে পাচ্ছি না। পাচ্ছেন? হ্যাঁ, পলিমারের প্রবাবলি একটা সাব সাব গ্রুপ হচ্ছে হচ্ছে প্লাস্টিক, সেটা আমরা একভাবে বলতে পারি। কিংবা আমরা বলতে পারি যে পলিমারের কমার্শিয়াল ভার্সন, যেগুলোর মধ্যে ফিলার, পিগমেন্ট, ডাই এটসেট্রা, এগুলো প্লাস্টিক। তবে হ্যাঁ, তোমার কথাটা একদমই ঠিক। তার মানে আসলে পলিমার পলিমার মানে পলিমার সিনথেসিস করার পর পলিমারটাকে ইউজ কিন্তু খুব বেশি নাই, এর সাথে কিছু না কিছু অ্যাডিটিভ যোগ করাই হয়। মানে সার্ভিসে দেওয়ার আগে অবশ্যই তার মধ্যে কিছু না কিছু অ্যাডিটিভ যোগ করা হয়, যখন অ্যাডিটিভ যোগ করা হয়ে গেল তখন এটাকে বলতে হয় প্লাস্টিক। তার মানে কি সব প্লাস্টিক আসলে পলিমার, কিন্তু সবগুলো পলিমার আসলে কি প্লাস্টিক না। ঠিক আছে, আমরা বাজারে যেগুলো ইউজ করতেছি আসলে কোনটাই সিঙ্গেল শুধু পলিমার না, সবগুলো আসলে প্লাস্টিক। আচ্ছা বলো সুমিত, বলো এবার কি তুমি কি বলছিলাম, আমি তো থামাই দিলাম তোমাকে। আমি স্যার এটাই বলছিলাম, কিন্তু আমি বলছিলাম যে যে সব পলিমারের কিন্তু স্যার প্লাস্টিসিটি নেই। আমার প্লাস্টিসিটি দিয়েও কিন্তু প্লাস্টিক বোঝায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের ভাষায় প্লাস্টিক। আর যদি নর্মালি বাজার হ্যাঁ, ওটা নরমাল কি, নরমাল এটা কথা, হ্যাঁ, আমি কমার্শিয়াল। নরমাল কথাই বললাম, আমি নরমাল কথাটাই বললাম আর কি। এমনি জেনারেলি আসলে কি প্লাস্টিসিটি বেশি হলে প্লাস্টিক বলতে বলা উচিত, কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ সেন্সে ওইটা বলে না। সাধারণ সেন্সে বলতে গেলে আমি যেটা বললাম সেটাই আর কি। ঠিক আছে, কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্স আসলে বলে কি যার যার প্লাস্টিসিটি বেশি সেই হচ্ছে প্লাস্টিক। ইয়েস স্যার। কিন্তু ওভারঅল সিম্পল কথা আসলে তা না। সিম্পল কথাটা হচ্ছে গিয়ে তুমি যে কোনো পলিমারের সাথে তুমি যদি কোনো অ্যাডিটিভ অ্যাড করো তখন সেটা প্লাস্টিক হয়, তখন সেটাকে বলতে হয় প্লাস্টিক। আচ্ছা, আজকে আমি এই পর্যন্তই বলতেছি। এরপরে ক্লাসে দেখো আমি টাইপ শুরু করবো, পলিমার টাইপ শুরু করবো, যে কি কি ধরনের পলিমার আছে সেগুলো একটু বলবো। কোন চ্যাপ্টার গুলো স্যার পরে আসবো? এখন দেখো এখান থেকে তো অবশ্যই শুরু। যে প্রথমে হচ্ছে আগের চ্যাপ্টারে ছিল থার্মোসেট, থার্মোপ্লাস্টিক, একটু বলবো, তোমরা জানো, তারপর আমি একটু বলবো আর কি।
তারপরে যে প্লাস্টিক এগুলো বলা শুরু করবো আর কি, প্লাস্টিক কত ধরনের প্লাস্টিক আছে এসব একটু বলবো। এরপর ইলাস্টোমার বলবো, ইলাস্টোমার একটু বলছি, তারপরে একটু বলবো। এরপরে ফাইবার, আচ্ছা অ্যাডভান্স পলিমারের আগ পর্যন্ত বলবো আমি। দেখেন এরপরে কি আছে একটু দেখিনি, আমিও ভুলে গেছি। আচ্ছা অ্যাডভান্স পলিমারের আগ পর্যন্ত বলবো, তাহলে 15.18 পর্যন্ত। দেখো এখান থেকে শুরু 15.15 থেকে 15.17 পর্যন্ত, 18 পর্যন্ত, ঠিক আছে। 15.15 থেকে 15.18 পর্যন্ত এই চারটা টপিক আমি সামনের ক্লাসে বলার চেষ্টা করব, ঠিক আছে। 15.15 থেকে 15.18 পর্যন্ত। ওকে স্যার। রেকর্ড বন্ধ করে দাও আপনার। জি স্যার দিয়েছি। তোমাকে থিসিসে কাজ কি শুরু করতেছো নাকি সবাই? ইয়েস স্যার। হ্যাঁ মানে এখন তো আসতে পারবা না, কিন্তু তোমরা তোমাদের লিটারেচার সার্ভগুলো করে ফেলো, এর মধ্যে করে ফেলবা আর কি, মানে তোমরা যখনই আসতে পারবা যাতে সেই কাজ শুরু করতে পারো। রোল 1, ইয়েস স্যার। 2, রোল 2, 3, Present, sir. 4, প্রেজেন্ট স্যার। 5, Present, sir. 6, রোল 6 নাই, রোল 8, Sir, present. রোল 9, Yes, sir. 10, Yes, sir. 11, Present, sir. 12, Yes, sir. 13, Present, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, স্যার। রোল 19, ইয়েস স্যার। 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. এই দুজন কি 26, Sir, 24. হ্যাঁ ঠিক আছে 26 কি আছো? 25, 26 না 25 কি আছো? Yes, sir. 27, Yes, sir. 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Sir, yes, sir. 31. 33, Yes, sir. 34, Yes, sir. 35, রোল 35, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, 46, sir. 47, 47 present, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, রোল Sir, 50, roll 6 present, sir. রোল 50 কি নাই? কত রোল 6? Ji, sir. তোমাদের রেজিস্ট্রেশন কি সবাই মানে এখনো করো নাই? সবাই করে ফেলো আর কি। সবাই কি তোমরা ইয়েতে ইয়ে পেয়েছো, ইনভেস্টর জেনে কি সবাই অ্যাড করা হয়েছে? যারা করোনা রেজিস্ট্রেশন তাদেরকে, তোমাদের মধ্যে কি অ্যাড হও নাই 300 এরকম কেউ আছো? তুমি
19 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলো সবাই। আর 300 অবশ্যই করতে হবে, এটা খেয়াল রাখো সবাই। ঠিক আছে তাহলে, হ্যাঁ দেখা হবে মঙ্গলবারে আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।